তারেক রহমান কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন। দীর্ঘ সময় গণমাধ্যমে তার কথা, তার সাক্ষাৎকার প্রচারে বাধা ছিল, সেই বাধা এখন আর নেই। সেই বাধা ডিঙিয়ে গত বছরে সরকার পরিবর্তনের এক বছরের বেশি সময় যখন পার হলো, তখন তিনি প্রথমবারের মতো বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিলেন এবং সেই সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন। নিজের প্রসঙ্গে কথা বলেছেন, দলের প্রসঙ্গে কথা বলেছেন, জুলাই আন্দোলনের ক্রেডিট নিয়ে কথা বলেছেন, দলের সামনে মনোনয়নের কথা বলেছেন, সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন, মব সন্ত্রাস সহ চাঁদাবাজির অভিযোগ যেগুলো বিএনপির নামে আসছে সেগুলো নিয়ে কথা বলেছেন। এবং সবথেকে মজাদার কথা আমার কাছে মনে হয়েছে, অনেক ইনফরমেশন দিয়েছে, এর মাঝে সবথেকে মজাদার প্রসঙ্গ যেটা বলা হয়েছে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে চাঁদাবাজির অভিযোগে তিনি দুটো গল্প শুনিয়েছেন। এই গল্পটা এই বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে সবথেকে মজার একটা পার্ট মনে হয়েছে এবং মনে হয়েছে আমার কেন যেন যে সারা দেশে বিএনপির নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে যখন নানা রকমের সমালোচনা হচ্ছে, তখন বিএনপি নেতাদের জন্য একটা ঢাল হয়ে কিংবা ছায়া হয়ে তিনি আবির্ভূত হওয়ার চেষ্টা করলেন কিনা। এটা যেমন পজিটিভ হতে পারে বিএনপি নেতাকর্মীদের জন্য, আবার একটা নেগেটিভ বার্তাও হতে পারে যে এর মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা আরও বেশি এই ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে পড়বে কিনা। তারেক রহমান যা কিছু বললেন, যে বিষয়গুলো বললেন, তার অবস্থান ব্যক্ত করলেন, বিএনপির অবস্থান ব্যক্ত করলেন, সেই অবস্থানটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। কিছু বিশ্লেষণ করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দীর্ঘ 2 দশক পরে তারেক রহমান কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন। বিবিসি বাংলা সাক্ষাৎকার নিয়েছে, বিবিসি বাংলা থেকে 2 জন তার সাক্ষাৎকার নিয়েছেন এবং সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে। সেই সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন। ইম্পর্টেন্ট কথাগুলোর মধ্যে যেটা রয়েছে, তিনি নির্বাচনের আগে দেশে ফিরছেন এবং তিনি নির্বাচন করছেন, এটা একটা ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ আগামী নির্বাচনে সংসদ সদস্য পদে লড়তে দেখা যাবে তারেক রহমানকে, যেটা তিনি নিজেই বললেন। এবং তিনি বললেন যে খুব দ্রুতই তিনি ফিরে আসবেন, তবে দ্রুত কখন ফিরে আসবেন সেটা তিনি পরিষ্কার করে বলেননি। শুধুমাত্র এটুকু পরিষ্কার করে বলেছেন যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবে। অর্থাৎ যে আলোচনাটা এবং যে সমালোচনাটা ছিল যে তারেক রহমান নির্বাচনের আগে নাও আসতে পারেন নিরাপত্তার কারণে, সেটা তিনি পরিষ্কার করলেন যে তিনি নির্বাচনের আগে আসবেন এবং নির্বাচন করবেন। নিরাপত্তার শঙ্কা কেন আসছেন না, নিরাপত্তার শঙ্কা কোথায়, সেই ব্যাপারেও তিনি বলেছেন এবং তার কথায় স্পষ্ট হয়েছে যে নিরাপত্তার শঙ্কা নিয়ে তিনি আছেন, তিনি নিরাপত্তার শঙ্কা তার ভিতরে রয়েছে, সেটা তিনি স্পষ্ট করে বলেছেন। জুলাই আন্দোলন সম্পর্কে বলেছেন যে এই আন্দোলনের ক্রেডিট যে কোনো ব্যক্তি কিংবা দল বিভিন্নভাবে নিতে চাইছে, সেটা কারোরই কোনো ক্রেডিট না। তিনি বলেছেন যে এটা মূলত জনগণের ক্রেডিট, এর পেছনে মাস্টার মাইন্ড বলে কোনো ব্যক্তি কিংবা কোনো দল ছিল না, জনগণই এটার মাস্টার মাইন্ড, এভাবে তিনি বলার চেষ্টা করেছেন। কিন্তু এটাও বলেছেন যে জুলাই আন্দোলন কিংবা জুলাই অভ্যুত্থান শুধুমাত্র এই 1 মাস কিংবা 2 মাসের আন্দোলন না, আমরা দীর্ঘ 17 বছর ধরে নানা নিপীড়ন নির্যাতন সহ্য করে আন্দোলনের একটা রূপরেখা তৈরি করেছি, বারে বারে আন্দোলন করেছি এবং তারই ধারাবাহিকতায় জুলাইয়ের এই ঘটনাটা ঘটেছে। এটা দীর্ঘ 17 বছরের একটা ধারাবাহিকতার শেষ অঙ্ক মাত্র, এভাবে তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন। অর্থাৎ জুলাই আন্দোলনকে শুধুমাত্র ওই 2 মাসের আন্দোলন এবং তার জন্য ফুল ক্রেডিট দাবি করা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের অবস্থানের ভিন্ন মতামত তিনি দিলেন। বিভিন্ন আরও কথা বলেছেন, রাজনীতির কথা বলেছেন তিনি। গত 17 বছরে নির্যাতন, খালেদা জিয়ার জেল, কোকোর মৃত্যু, নানা বিষয়ে কথা বলেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে বিবিসি থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল মব সন্ত্রাস এবং চাঁদাবাজির যে অভিযোগ বিএনপির বিরুদ্ধে রয়েছে, সেই ব্যাপারে তিনি বলেছেন যে সারা দেশে 7,000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এটা একটা সিগন্যাল যে বিএনপি এগুলোকে সহ্য করছে না, টলারেট করছে না। কিন্তু
কিন্তু তবুও যে থামানো যাচ্ছে না, কেন থামানো যাচ্ছে না, বিবিসির সেই প্রশ্নে যে উত্তরটা তারেক রহমান দেওয়ার চেষ্টা করলেন দুটো গল্পের মাধ্যমে, আমার কাছে সেটাই মনে হয়েছে একটু অদ্ভুত ধরনের। তিনি এই গল্পের মাধ্যমে যদি এরকম ব্যাখ্যা, মানে কেউ এরকম ব্যাখ্যা দাঁড় করাতে চায় যে বিএনপির নামে যে অভিযোগগুলো সারা দেশে আসছে, চাঁদাবাজির অভিযোগ, মামলাবাজির অভিযোগ, বিশেষ করে মামলাবাজির অভিযোগ, সেই অভিযোগগুলোকে এক ধরনের জাস্টিফাই করার চেষ্টা করলেন কিনা তারেক রহমান, সেই প্রশ্ন উঠতে পারে। এখন কি বললেন তিনি, একটু শোনা যাক। তিনি বলছেন যে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে প্রায় 7,000-এর মতো আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে আমরা কিছু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি, কিন্তু এই 7,000-এ সবাই কিন্তু আপনি যে অভিযোগ করলেন এই অভিযোগের সঙ্গে জড়িত নয়। এর মধ্যে এমন অনেক বিষয় আছে যারা অন্য সাংগঠনিক বিষয়ের সঙ্গে জড়িত। এটি গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমাদের কাছে এরকম যখন অনেক অভিযোগ এসেছে, আমরা অভিযোগগুলো তদন্ত করেছি, তদন্ত করার পরে আমরা বেশ কিছু বিষয় পেয়েছি, অর্থাৎ বিএনপি তদন্ত করার পরে অনেকগুলো বিষয় পেয়েছেন এবং পাওয়ার প্রেক্ষিতে তিনি দুইটা গল্প বলেছেন যে ব্যাপারটা এরকমও হতে পারে। যেমন আমি দুই একটি উদাহরণ দিয়ে আপনাকে বলি। যেমন ধরেন দুই ভাই, কোনো একটি এলাকায় দুই ভাই আছে, দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি, সহায় সম্পত্তি একটি সমস্যা আছে। এক ভাই বিগত যে স্বৈরাচার, পলাতক স্বৈরাচার, তাদের কারো সাথে এক ভাইয়ের ভালো সম্পর্ক, তার ফলে সেই স্বৈরাচারের যে দোসর, যার সাথে এই এক ভাইয়ের সম্পর্ক, সে তার ইনফ্লুয়েন্সটি ব্যবহার করে অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করে রেখেছে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে দুই ভাইয়ের একজন আওয়ামী লীগ করে আর একজন হয়তো মানে বিএনপি করে। তো যে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সময় বিভিন্ন প্রভাব প্রতিপত্তি খাটিয়ে অন্য ভাইয়ের সম্পত্তি দখল করেছিল। যখন আওয়ামী লীগের পতন ঘটলো তখন যে ভাইটি শোষিত হয়েছে সেই ভাইটা তার সম্পত্তি উদ্ধার করলো, সেই সম্পত্তি উদ্ধার করে দখল করলো। সেই দখলটাকে দেখা গেল যে তদন্ত করে দেখা গেল যে সেই দখল যে করলো সেই ভাইটি ঘটনাক্রমে বিএনপি করে। সে তার সম্পত্তি উদ্ধার করলো, দখল করা সম্পত্তি উদ্ধার করলো। এটাকে যদি আপনি দখলবাজি বলেন, এটাকে যদি আপনি চাঁদাবাজি বলেন, তাহলে ব্যাপারটা ভিন্ন রকম হয়। এভাবে তিনি বোঝাতে চাইলেন। অর্থাৎ একটা ব্যাপারে এক ধরনের জাস্টিফাই দেওয়ার চেষ্টা করলেন। তিনি আবার আরেকটা উদাহরণ দিয়েছেন, যে আবার আরেকটি উদাহরণ দেই যা সত্য, যা বাস্তব, অর্থাৎ সত্য উদাহরণ তিনি তুলে ধরেছেন। বলেছেন স্বৈরাচারের সময় সারা বাংলাদেশে আমাদের প্রায় 50 লাখের বেশি নেতাকর্মীর নামে বিভিন্ন রকমের গায়েবী মিথ্যা মামলা দেয়া হয়েছিল। আমাদের বহু নেতাকর্মী তাদের ঘর বাড়িতে থাকতে পারতো না, তাদেরকে বিভিন্নভাবে পালিয়ে থাকতে হতো, বিভিন্নভাবে সরে থাকতে হতো। এই সুযোগে স্বৈরাচার তার ব্যবসা বাণিজ্য, দোকানপাট, ঘর বাড়ি, জমি জমা, পুকুর, খাল বিল সব দখল করে নিয়েছিল। 5 তারিখে যখন স্বৈরাচার পলাতক হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তখন স্বৈরাচারের যারা দখল করেছে তারাও সাথে সাথে পালিয়ে গেছে। স্বাভাবিকভাবে আমাদের নেতাকর্মীরা তাদের নিজেদের যে বৈধ সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, সেগুলো আবার ফিরে পেতে গিয়েছে। তখন আবার কিছু সংখ্যক লোক প্রচার করেছে যে বিএনপির লোকজন দখল করতে গিয়েছে। এরকম ঘটনা প্রচুর ঘটেছে। আপনি যেই কথাটি বললেন সেরকমও কিছু ঘটনা ঘটেছে। সে কারণেই আমরা আমাদের অবস্থান থেকে অবস্থান গ্রহণ করেছি। তবে সেখানে আমার একটি প্রশ্ন আছে, যে প্রশ্নটি আমরা পাবলিকলিও করেছি। দেখুন, আমরা তো একটি রাজনৈতিক দল, কিছু ঘটনা ঘটেছে, আমরা অস্বীকার করছি না, ঘটেছে। যেমন আমরা ব্যবস্থা নিয়েছি তাদের বিরুদ্ধে, যতটুকু আমরা জেনেছি ততটুকু আমরা তদন্তের পরে পেয়েছি, যখন সত্যতা পেয়েছি আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু পুলিশিং করা তো আমাদের কাজ না, রাজনৈতিক দলের অবশ্যই পুলিশিং করা কাজ না। তিনি এই ব্যাপারে বলেছেন যে পুলিশিং করা কাজ না, এটা সরকারের কাজ, সরকার দেখবে। কিন্তু তিনি যে দুইটা গল্প সামনে নিয়ে আসলেন, এই দুইটা গল্পের মাধ্যমে যেটা মূলত প্রতিষ্ঠিত করার ব্যাপার মানে লক্ষ্য করা যেতে পারে, সেটা হচ্ছে যে তিনি বলতে চাইলেন যে বিগত সময়ে বিগত সরকারের প্রভাবশালীরা বিএনপির বিভিন্ন জমি জমা সম্পদ যেগুলো দখল করেছিল, বিগত সরকার পতনের পরে বিএনপির লোকজন সেগুলো যখন পুনরুদ্ধার করছে,
তাদের নিজেদের দখলে নিচ্ছে, তখন সেটাকে আপনারা যদি দখলবাজি বলেন তাহলে সেটাকে দখলবাজি বলা যায় কি না সেই প্রশ্নটা তিনি তুলেছেন। অর্থাৎ তিনি যদি এই উদাহরণের মাধ্যমে সামগ্রিক যে অভিযোগ বিএনপির বিভিন্ন তৃণমূলের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে এই যে দখলদারিত্বের যে অভিযোগ, চাঁদাবাজির যে অভিযোগ এবং মামলাবাজির যে অভিযোগ, মিথ্যা মামলা আওয়ামী লীগের সময়ও হয়েছিল, এখন যে গণহারে মিথ্যা মামলা হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে বিএনপির নামে অভিযোগ আসছে, এই যে অভিযোগ, এই অভিযোগের প্রেক্ষিতে তিনি যে দুইটা গল্প বলতে চাইলেন, সেই গল্পটা আবার হিতে বিপরীত হয় কিনা, সেই গল্পটা এক ধরনের জাস্টিফাই করার চেষ্টা বলে বিএনপির নেতাকর্মীরা উৎসাহিত হয় কিনা, তারা যে কর্মকাণ্ডগুলো করছে সেগুলো থামানোর চাইতে সেগুলোর মানে গতি আরও বাড়িয়ে দেয় কিনা, সেই আশঙ্কা কিন্তু তৈরি হতেই পারে। তারেক রহমান এই উদাহরণ দুটো দিয়ে ব্যাপারটা একটু সমালোচনার ব্যাপার ঘটালেন কিনা, এটা প্রচণ্ড সমালোচিত হবে কিনা সেই প্রশ্নও উঠবে। কারণ এই দুটো ঘটনা বলে দেয় যে মানে যে দখলদারিত্ব হয়েছে, যে দখলবাজি হয়েছে, যে মামলাবাজি হয়েছে, সেগুলো মূলত আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিপরীতে আওয়ামী লীগ দখল করেছিল, আওয়ামী লীগ মামলা করেছিল, তার বিকল্প হিসেবে সেগুলো এখন পুনরুদ্ধার করা হচ্ছে এবং বিকল্প অ্যাকশন নেওয়া হচ্ছে। এগুলো কোনোভাবেই মানে দখলবাজি, চাঁদাবাজি, মামলাবাজি এগুলো বলার স্কোপ নেই। যদি ব্যাখ্যাটা এভাবে দাঁড়িয়ে যায় তাহলে সেটা বিএনপির জন্য খুব একটা